ওরা লড়াই শেষ করে বন্দুকের গুলি দিয়ে, ওরা লড়াই শেষ করে বিরোধীদের ঘর ভেঙে, ওরা লড়াই শেষ করে বিরোধীর ব্যবসাতে অ্যাটাক করে। আমরা শেষ করব মিষ্টি বিতরণ করে। প্রত্যেকটা তৃণমূল কর্মীর বাড়িতে মিষ্টি পৌঁছবে, সেদিন হবে আমাদের জয়। তার ব্যবস্থা আপনাদের করতে হবে। এদেরকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে তৃণমূলে বিসর্জন দিতে হবে। এই লড়াই আজ থেকে শুরু হলো। এই লড়াই আগামী 30 দিনের লড়াই। আগামী 5 তারিখ এই লড়াই শেষ হবে। এই লড়াই আমার একার লড়াই নয়, এই লড়াই আপনাদের লড়াই নয়, এই লড়াই পশ্চিমবঙ্গবাসীর লড়াই, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার লড়াই। এই লড়াই শোষণের লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই। তাই আমরা এই লড়াইয়ে নেমেছি। আমরা জানি আমার কাছে প্রতিদিন যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে তারপর দিন থেকে হাজারো হাজারো ফোন আসে যে আমি মন থেকে ভালোবাসি, আমি চাই এই তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিক, কিন্তু ভাই দাদা আমি সামনে আসতে পারছি না। কারণ কি, বিগত দিনে যে সন্ত্রাস তাদের উপরে হয়েছে, তাদের বুকের মধ্যে এখনো কাঁপুনি আছে, তাদের বুকের মধ্যে কাঁপুনি আছে, আমার মধ্যেও আছে। আগামী দিনে কি করতে পারে এরা, তাই এরা যারা কিছু না করতে পারে তার ব্যবস্থা আপনাদের করতে হবে। এদেরকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে তৃণমূলে বিসর্জন দিতে হবে। এই লড়াই আজ থেকে শুরু হলো। এই লড়াই আগামী 30 দিনের লড়াই। আগামী 5 তারিখ এই লড়াই শেষ হবে। ওরা লড়াই শেষ করে বন্দুকের গুলি দিয়ে, ওরা লড়াই শেষ করে বিরোধীদের ঘর ভেঙে, ওরা লড়াই শেষ করে বিরোধীর ব্যবসাতে অ্যাটাক করে। আমরা শেষ করব মিষ্টি বিতরণ করে। প্রত্যেকটা তৃণমূল কর্মীর বাড়িতে মিষ্টি পৌঁছবে, সেদিন হবে আমাদের জয়। আমরা হাসি মুখে বুকে জড়িয়ে মিষ্টি মুখ করাবো আগামী 4 তারিখ। কি আশা রাখতে পারি তো? আমরা মিনাখাতবাসী দীর্ঘদিন ধরে দেখছি সন্ত্রাসের পরে আপনারা যদি দেখতে পান দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আজকে আপনি একটা সাধারণ মানুষ যার ঘরের উপরে একটা প্লাস্টিক কেনার পয়সা নেই, তার থেকে 5,000 10,000 টাকা করে তোলা হচ্ছে, কিনা তাকে একটা ঘর দেওয়া হবে। ওই মানুষটা যার একটা প্লাস্টিক কেনার পয়সা নেই, সে কোথাও থেকে ধার করছে, কোথাও তার সঞ্চয় থেকে ভেঙে ওদেরকে টাকা তুলে দিচ্ছে, এবং সেই টাকার বিনিময়ে তারা একটা ঘরও পাচ্ছে না। ঘর পাচ্ছে কারা? যাদের অট্টালিকা আছে, যারা ওই দলের সাথে আছে। দেখবেন যাদের 3 তলা বাড়ি, সে আবার ঘর পেয়েছে, সেই ঘর নিয়ে কি করছে? একটা দোকান বানাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা লড়াই করছি মানুষের জন্য, আমরা লড়াইয়ে নেমেছি মানুষের জন্য। মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা লড়াই করছি দীর্ঘদিন। মিনাখা এত বড় একটা বিধানসভা, আমাদের একটা হসপিটাল, ছোট্ট একটা হসপিটাল, যেখানে আমাদের কিছু হলেই 2000 টাকা গাড়ি ভাড়া, ওদিকে নীলরতন, ওদিকে কলকাতায় বড় বড় হসপিটাল, অথচ যাদের সামর্থ্য আছে তারা নার্সিংহোম। কেন আমাদের মিনাখা এত বড় একটা এরিয়ায় মিনাখা একটা হসপিটাল, কেন একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়নি? যিনি বিধায়িকা আছেন তার কাছে প্রশ্ন করুন। তিনি 15 বছর আছেন, কেন এই হসপিটালের উন্নত হয়নি? কেন আমাদের কলকাতায় যেতে হয়? আজকে এই মিনাখা বিধানসভায় মালঞ্চ মাছের মার্কেটটা এশিয়ার প্রথম 5টি মার্কেটের মধ্যে একটা। আজকে সেই মার্কেট কোথায় চলে গেছে? কেন এই মৎস্যচাষী ক্ষতি? কেন লেদার কমপ্লেক্সের জলটা বিনা শোধন করে এই নদীতে ফেলা হচ্ছে? প্রশ্ন করুন। প্রতি বছর ভোট আসে, প্রতি বছর একই আশ্বাস কি দেন? আমরা ভোটে জিতলেই এই জল নিয়ে কাজ করব। এবছরও তাই। এবছর আমরা দেখতে পাচ্ছি সেই আশ্বাস তিনি দিয়ে যাচ্ছেন, আমরা মিনাখাবাসীর জন্য আমরা জল পরিশোধন করার চেষ্টা করব, আমরা কথা বলবো। কি কথা বলছেন? প্রত্যেক 5 বছর অন্তর ভোট আসলেই বলেন কথা বলবেন, ভোটের পরে ভুলে যান। আমার মনে হয় আমি দেখছিলাম মিনাখার কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জায়গায় যারা এমএলএকে চোখেই দেখেনি 5 বছরে বা 15 বছরে। কেন 5 বছর? আপনি ভোটের সময় সারাটা দিন এই গরমের মধ্যে আপনি ছুটতে পারেন দৌড়ে দৌড়ে, আর 5টে বছরে প্রত্যেকটা বুথে একবার করে ভিজিট করতে পারেননি। কেন পারেননি? মানে আপনার টার্গেটই হচ্ছে মানুষকে বোকা বানানো। আমি ভোটের সময় আসবো, হাত জোড় করব, ভোট নেব, চলে যাব, আবার 5 বছর। এ আর চলবে না। আপনাদের জাগতে হবে। যাকে পাবেন তাকে ভোট দেবেন, যাকে 5 বছর পাবেন না তাকে বিদায় দেবেন। ঠিক তো? আমরা দীর্ঘদিন ধরে দেখছি, আপনারা খেয়াল করবেন, হাড়োয়ার সঙ্গে আমাদের একটা কানেকশানের প্রবলেম আছে। মাঝখানে একটা বিদ্যাধরী নদী,
সেখানে দীর্ঘদিনের একটা দাবি, বামফ্রন্ট আমল থেকে আমরা দাবি করছি, মিনাখাবাসীর দাবি একটা ব্রিজ, সেটা আজও হয়নি। তার পরিবর্তে কি হয়েছে, সেই সমকক্ষ সমান পরিমাণ টাকা খরচ করে বামনপুকুর মাঝের পাড়া ঘাটে একটা জেটি ঘাট হয়েছে, যেখানে আর কিছু টাকা দিলে একটা ব্রিজ হয়ে যেতে পারত। কারা করছে এটা, কিসের স্বার্থে করছে? কারণ এই ঘাট করে কাটমানি, আবার দুদিন পরে যদি কখনো সম্ভব হয় ব্রিজ করে আবার কাটমানি, বারবার কাজ বারবার কাট। এর বিরুদ্ধে লড়াই, লড়াই হবে তো? লড়াই নেমেছি যখন শেষ পর্যন্ত থাকবো তো? সবাই এভাবেই আমাদের পাশে থাকুন। আমি আবারও বলছি, আমি এই ময়দানের লোক ছিলাম না, আমি অনেক চিন্তা করে এই দুর্নীতির বিরুদ্ধে আপনাদের পাশে থাকার জন্য এই লড়াই নেমেছি। অনেকে বলছেন যে প্রতীক খুবই নতুন, প্রতীকের রাজনীতির এক্সপিরিয়েন্স জিরো। হ্যাঁ, আমি আবারও বলছি, রাজনীতি আমি করতে আসিনি, আমি এসেছি মানুষের সেবা করতে। আপনারা বিগত দিনে দেখবেন, হয়তো আমি আমার সম্পর্কে বলছি, আপনারা অনেকে জানেন, যারা বিগত দিনে যখন কোভিডের সময় চরম দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়, এত এত সম্পত্তির মালিক তৃণমূলের যারা নেতা আছেন, যারা করেছেন, যারা কাটমানি খেয়েছেন, আমি মানছি তারা খেয়েছেন, কিন্তু বিপদের সময় সেখান থেকে কিছু খরচ করা যেত না? তারা করেনি, আমরা করেছি। আপনি ইতিহাস চেক করে দেখুন, আমরা করেছি নিজেদের ব্যক্তিগত পকেটের পয়সা খরচা করে আমরা চেষ্টা করেছি। হয়তো আমরা সামর্থ্য অনুযায়ী করতে পারিনি, আমরা সবার জন্য করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি। সেই চেষ্টার আঙিনায় দাঁড়িয়ে বলছি, আপনারা আমাদের সুযোগ দিন, আরও বড় কিছু করে দেখাবো। আর যদি না করতে পারি, 5 বছর পরে আবার ছুঁড়ে ফেলে দিয়ে বলবেন, প্রতীক ভাই তুমি কথা রাখোনি, তুমি আসতে পারো। মাথা পেতে নেব, মাথা পেতে নেব। এই লড়াই আমাদের লড়াই, আবার বলছি, এই লড়াই আমাদের লড়াই। এই লড়াই আগামী প্রজন্মের লড়াই, আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশ দেওয়ার লড়াই। আপনি ভাবুন, লাস্ট কত বছর ধরে সরকারি স্কুলের টিচার নিয়োগ হয়নি। কেন হয়নি? কারণ কি? চাকরি পেতে গেলে 15 লাখ। আপনি চেক করে দেখবেন, আমি নাম করছি না, প্রত্যেকটা তৃণমূলের নেতার বাড়িতে চাকরি, পরে প্রমাণিত হয়েছে কোর্টে। তারপরেও তারা কিন্তু গলা উঁচু করে কথা বলছে, কিন্তু তারা আপনার জন্য চাকরির কথা ভাবেনি। তারা সেই 15 লাখ টাকা নিয়ে আপনাকেও দেয়নি, তার বাড়ির লোকটাকেই দিয়েছে বেশি। বাড়ির লোককে দেওয়ার পরে দেখেছে এখানে তো পয়সা হয়নি, এবার বাইরের থেকে তারা করেছে। আগামী প্রজন্ম, আপনার বাড়ির বাচ্চারা স্কুলে যাচ্ছে, আজকে আপনি তাকিয়ে দেখুন সরকারি স্কুলগুলোর কি অবস্থা, কেন এই হাল। আগামী বিগত দিনে এই স্কুল থেকে, সরকারি স্কুল থেকে পড়াশোনা করে কেউ উকিল হয়েছেন, কেউ ব্যারিস্টার হয়েছেন, কেউ প্রফেসর হয়েছেন। আজকে সরকারি স্কুলের নাম শুনলে, তুমি সরকারি স্কুলে পড়ো, তাকে নিচু করে দেখা হয়, কারণ সরকারি স্কুলের মানটা নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনার বাড়ির ছেলেরা যারা পড়াশুনো করছে, তাদের ভবিষ্যৎ কি? মিনাখাবাসীর ভবিষ্যৎ লেদার কমপ্লেক্স, লেদার কমপ্লেক্স। সকালে উঠে দুপুরের দুটো খেয়ে দুপুরের খাবারটা নিয়ে লেদার কমপ্লেক্স। আর নেতাদের ছেলে মেয়ে তারা দেখুন বিদেশে পড়াশুনো করছে, আর আপনার লেদার কমপ্লেক্স। পড়াশুনো করার পরে কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেন? এর বিরুদ্ধে লড়াই আমাদের লড়তে হবে। আগামী প্রজন্মকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য লড়তে হবে। আপনার বাড়ির বাচ্চাগুলো সুস্থ থাকবে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ ভালো হবে, সেই জন্য লড়তে হবে। এই লড়াই আছি, আমরা একসাথে থাকবো তো? আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও বলছি, আমি ভালো বক্তা নেই, যদি কোথাও ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন। আমি আবারও বলছি, কথা দিচ্ছি, আপনারা যদি আমায় সুযোগ দেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো, এবং সেই চেষ্টার কোনোটাই খামতি থাকবে না। এবং যদি আমি না পারি, আমি নিজেই আপনাদের হাত জোড় করবো যে আমি আপনাদের কথা দিয়ে কথা রাখতে পারিনি। আর আপনারা তো আছেই না, আপনারা আপনারাই বিধান করবেন। আগামী বছর ভোটে, আগামী 5 বছর পরে আমাকে বলে দেবেন, ভাই প্রতীক ভাই তোমার দ্বারা হয়নি, তুমি এবার এসো বাড়িতে বসে রেস্ট করো। তাই করব। লড়াইটা নেমেছি আপনাদের কথা চিন্তা করে। পাশে থাকবেন, এইটুকু আশা রেখে এসেছি। পাশে থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, কথা দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার আবারও আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমি আজকে এই চোখ রাঙানি, এত চোখ রাঙানির পরেও যে এই জনসমুদ্র, আজকে স্ট্রিট কর্নার, এটা আমরা জনসভার জন্য ডাকিনি সবাইকে, এত চোখ রাঙানির পরেও এই যে মানুষ এসছে, বিরোধীদের বুক না কাঁপছে। এই যে বললেন একটু আগে, একটা বিশৃঙ্খলা জায়গা তৈরি, ওরা ভয় পাচ্ছে। আর মানুষ ভয় পড়লে জানেন বিভিন্ন রকম ভুলভ্রান্তির সিদ্ধান্ত নেয়। তারা একটা করতে যাচ্ছিল, ওরা আরও অনেক ভুল করবে, সেই প্ররোচনায় পা দেবেন না। আমার অনুরোধ আপনাদের কাছে, আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনাদের কাছে, ওদের প্ররোচনায় পা দেবেন না। আমরা শান্তি চাই,
আমরা শান্তি চাই। আমরা আগামী 4 তারিখ ওরা কি করেছিল সেটা মাথায় রাখবেন না। মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে নিয়ে আপনার কষ্টের টাকায় মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে নিয়ে বাড়িতে গিয়ে বুকে জড়িয়ে মিষ্টি মুখ করিয়ে আসবেন। পারবেন তো? এটাই হবে আমাদের বদল, বদলা নয়। আমরা এই বদলটা চাই। আমরা এই সৌজন্যের রাজনীতি ফিরিয়ে আনতে চাই মিনাখায়। আমরা এই সৌজন্য দেখতে চাই আগামী দিনে। আর এটা তার লড়াই। সবাই ভালো থাকবেন আর এভাবেই আপনারা কাজ করে যান। আগামী দিনে আমরা আশা করছি, আমরা জয়ের পক্ষে খুবই আশাবাদী। আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো কর্মসূচিতে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আচ্ছা, ভাইজানকে ফুল স্তবক পরে হবে, টাইম নাই। আচ্ছা, বক্তব্য শেষে আপনি বলবেন। ভাই বসুন 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 বসুন। সময় স্বল্প, সন্ধ্যা হয়ে আসবে, মাগরিবের আজান হবে। আপনারা ঠিক আছে, আমি আপনারা যদি কথা বলেন শুনবেন কি করে? কথা বলবেন না। ভাই আপনি মিডিয়ার লোক, বসুন। ভাই ওখানে যারা হচ্ছে বসে পড়ো তো, একটু সুবিধা হবে। তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি বসুন। সময় স্বল্প, এখনই মাগরিবের আজান হবে, তাড়াতাড়ি বসে পড়ুন। ভাই আপনি যদি নিজে চুপ থাকেন সুবিধা হবে। আমরা মিনাখাতে এবারে এমন এক প্রার্থী দিয়েছি, অন্যায় করলেই লাল কার্ড দেখিয়ে মাঠের উপরে বাইরে করে দেবে। আমাদের গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয়। একটা সময় ছিল ভারতীয় ফুটবল টিমে 11 জন 12 জন ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান টিমে বাঙালি ফুটবলার থাকতো। আর এখন এগিয়ে বাংলা বললেও ভারতীয় ফুটবল টিমে 1 থেকে 2 জন বাঙালিকেও খুঁজে পাওয়া যায় না। সেই সময় ভারতের সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট এবং নামী টুর্নামেন্ট আইএসএলকে দাপিয়ে বাড়ানো প্রতীক মণ্ডলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে আইনসভার মধ্যে পাঠাবেন। আইনসভার মধ্যে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, হিন্দুর কথা বলবে, মুসলমানের কথা বলবে, কৃষকের কথা বলবে, ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, পুরুষের কথা বলবে, মহিলার কথা বলবে, আমাদের কথা বলবে, বাংলার কথা বলবে। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার আওয়াজ তুলবে। তাই বন্ধুগণ, আপনাদের হাতে এমন এক প্রার্থী আমরা তুলে দিয়েছি। শুধু সময়ের অপেক্ষা। নির্বাচন সুষ্ঠুভাবে করাবো। এটা 2021 নয়, এটা 2026। আমরাও দাঁতে দাঁত চেপে লড়াই করব, মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো, ভোট চুরি আটকাবো। এটা বিশ্বাস আমাদের। আমরা যদি ভোট চুরিটা আটকাতে পারি, অন্য কোনো সিম্বল মিনাখা থেকে যেতে বিধানসভায় যাবে না। যেমন ভাঙড় থেকে আবার পুনরায় খাম চিহ্ন বিধানসভাতে যাচ্ছে, ক্যানিং পূর্ব থেকে খাম সিম্বল যাচ্ছে, ক্যানিং পশ্চিম থেকে খাম সিম্বল যাচ্ছে, সাথে সাথে মিনাখা বাসন্তী থেকেও খাম সিম্বল বিধানসভার মধ্যে যাচ্ছে। শুধু আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ এতটুকুই থাকবে, মাথা ঠান্ডা রাখা, কোনো ভুল কাজে জড়িয়ে না পড়া এবং কোনো অপশক্তির কাছে তাদের চক্রান্তের শিকার না হওয়া। বন্ধুগণ, বলার বক্তব্য আছে, ছিল, থাকবে, কিন্তু আপনাদের এতটুকু কথা বলতে পারি। আমার 5 বছর বিধায়ক হয়েছে আমি। আপনারা একটু আগে গেলেই ভাঙড় বিধানসভা পড়বে, একবার সেখানে কানটা পেতে দেখুন। বিগত 5 বছরে কেউ বলতে পারবে না আমি 1 টাকা দুর্নীতি করেছি, কেউ বলতে পারবে না 1 টাকা তোলাবাজি করেছি, কেউ বলতে পারবে না সার্টিফিকেটের নামে বা বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে
একটা টাকা আমি অবৈধভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমি বরঞ্চ 5 বছরে ভাঙন নয়, রাজ্যে দৃষ্টান্ত তৈরি করেছি, যে দৃষ্টান্ত আজকে মিনাখার মানুষও গ্রহণ করছে, যে উদাহরণ ভাঙনের উদাহরণ মিনাখার মানুষও গ্রহণ করছে। আর কোনো কথা হবে না, প্রতীক মণ্ডল এবার মিনাখা থেকে খাম চিহ্ন জিতে বিধানসভার মধ্যে যাবে। গতবারে আমরা আমাদের সহযোগী শক্তি আমাদের লেফট ফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম দাঁড়িয়েছিল, এই তো দাদা দাঁড়িয়েছিল, কমরেড দাদা। আমরা তার জন্য সর্বোচ্চ লড়াই করে যদি ঠিকঠাক ভোট হতো তারপরও 45,000 ভোট পেয়েছিলাম। এইবারে দাদা আমাদেরকে সুযোগ দিয়েছে, মিনাখা থেকে দাদা তার ছোট ভাইকে জিতিয়ে বিধানসভায় পাঠাবার শপথ নিয়েছে। এ লড়াই বেঁচে থাকার লড়াই, এ লড়াই আমাদেরকে লড়তে হবে এবং এই লড়াই আমাদেরকে জিততে হবে। আগামী দিন মিনাখার জলকরের যে তোলাবাজি বন্ধ করার লড়াই, এই লড়াই তোলাবাজি বন্ধ করার লড়াই, এ লড়াই কাটমানি বন্ধ করার লড়াই, এ লড়াই সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়ার লড়াই। তো এই লড়াই আপনাকে আমাকে একসাথে লড়তে হবে। একদিকে ধর্মনিরপেক্ষ দল, একদিকে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অপরদিকে লেফট ফ্রন্টের সমস্ত শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। গতবারে আমরা সন্দেশখালীতে লড়াই করেছিলাম দাদা মিনাখাতে, এইবারে দাদা ভাইরা একটু চেঞ্জ করে নিয়েছি। আমরা খাম চিহ্ন মিনাখাতে, আবার কাস্তাতুরি তারা চিহ্ন সন্দেশখালীতে, কিন্তু লড়াই আমাদের চোখে চোখ রাখে হবে। মিনাখাতেও জিতবে, সন্দেশখালীতেও জিতবে, বসিরহাট উত্তর জিতবে, বসিরহাট দক্ষিণ জিতবে, বাদুড়িয়া জিতবে, বিকাশ স্যার জিতবে, প্রিয়াঙ্কা বর্মন জিতবে, মীনাক্ষী দি জিতবে, দীপশিতা দি জিতবে, বিশ্বজিৎ মাইতি জিতবে, ও শামসুর আলী মল্লিক জিতবে। এমন করে বাদুড়িয়া থেকে আমরা যেখানে যেখানে ঐক্যবদ্ধ অর্থাৎ 294 সিটে লড়াই করেছি। এটা 2021 নয়, বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে আমাদের ভোটটা লুট করা হয়েছে। আমরা বুঝে গিয়েছি যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। এই বিজেমূলকে আটকাতে গেলে, এর যোগ্য জবাব দিতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করতে হবে, বামপন্থীদের হাতকে শক্ত করতে হবে। তাই বামপন্থী আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এক জায়গায় হয়েছে বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়ার জন্য। তাই আপনাদেরও সাথ চাই, সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাই, যে সমাজ ব্যবস্থাতে কেউ এটা বলার সাহস পাবে না যে রাত 8টার পরে মেয়েরা কাজে বের হতে পারবে না, এ বলা বন্ধ করার সমাজ ব্যবস্থা আমরা চাইছি। যে সমাজ ব্যবস্থাতে ওরা কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে ফেক ST/SC সার্টিফিকেটের রমরমা বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে ওবিসির নামে মুসলমানরা যে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার হাত থেকে মুক্ত থাকবে, যে সমাজ ব্যবস্থাতে ওয়াকফ সম্পত্তি লুট বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে দেবত্ব সম্পত্তি লুট বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থাতে জায়ের থান গরম থানের জায়গা যে চুরি হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি সেই সমাজ ব্যবস্থাতে আমি আমার নাগরিক অধিকার মাথা তুলে নিয়ে বাঁচতে পারবো, তার ব্যবস্থা করা হবে। তাই বন্ধুগণ, আপনারা ডিসাইড করবেন, আপনাদের হাতে নির্ভর করছে। আপনারা ছাড়া সম্ভব নয়, আপনারা ছাড়া সম্ভব নয়, আপনারা না ছাড়া এই সমাজ ব্যবস্থা গড়া যাবে না। সব থেকে বড় অস্ত্র আপনাদের হাতে আছে ভোট। তাই আপনাদের বলবো, ভোটের আগের রাত্রে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে কেউ ভোলানোর চেষ্টা করলে আপনারা ভুলে যাবেন না, তবে বিরিয়ানির প্যাকেট 500 টাকাও কিন্তু ছাড়বেন না, এটাও ছাড়বেন না, কিন্তু নিয়ে ভুলে গেলে হবে না। দেখুন, স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড় পথ দেখিয়েছিল। আজ 5 বছরে ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের পাশে শুধু থাকা নয়, রাজ্যের মানুষের পাশে থেকে এতটুকু প্রমাণ করা গিয়েছে যে স্রোতের বিপক্ষে একজন হলে দাঁড়ালেও পুরো স্রোতটাকে কিন্তু বিমুখে চালানোর ক্ষমতা রাখতে পারে। তাই আপনারা বলুন, আমি নওশাদ সিদ্দিকী, আমি একা মানুষ, কত লড়াই করব। আজকে আমার মোথাবাড়িতে যাওয়ার জন্য মন কাঁদছে, ওখানে আমি যেতে পারছি না, আমি একা হয়ে গিয়েছি। আগামী দিনে এর থেকে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু তখন নওশাদ সিদ্দিকী কোথায় যাবে? যদি আপনারা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, একদিকে নওশাদ সিদ্দিকী যাবে, অপরদিকে প্রতীক মণ্ডল যাবে, অপরদিকে বিশ্বজিৎ মাইতি যাবে, অপরদিকে সপ্তর্ষি দেব যাবে, ওখানে মীনাক্ষী দিরা ছুটবে, দীপশিতা দিরা যাবে, সর্বোপরি বিকাশ স্যার ওখানে মেন জায়গায় থেকে এটাকে লিডিং দেবে।
যদি আপনারা 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, লড়াইটা চোখে চোখ রেখে হবে। সমস্যা আমার তো যেতে ইচ্ছা করছে। কি অন্যায় তারা করেছিল? তাদের ভোটার ডিলিট হয়ে গেছে, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল, সেখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে, পুলিশকে লাগিয়ে, নারী পুরুষ নির্বিশেষে টর্চার করে তাদেরকে সেখান থেকে, এবং শুধু তাই নয়, খবর পাচ্ছি বিডিওর গাড়িতে একাধিক মানুষকে চাপা দিয়ে প্রাণে মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আর বিডিওগুলো কারা? রাজ্য সরকারের কর্মচারী। অর্ধেক ভিডিওর মধ্যে 75% তারা তৃণমূলের ব্লকের নেতা হয়ে বসে আছে। তাহলে ভাবতে পারছেন যে রাজ্য সরকারের কর্মচারী হয়েও পশ্চিম বাংলার নাগরিকের বুকের ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে যেত, একটু কিন্তু বোধ করছে না। তাই কি কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। এই পরিস্থিতির হাত থেকে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। কারণ আমরা ভুলে যাচ্ছি না, ওয়াকাফ আন্দোলনের সময় দিল্লি যাওয়ার নিদান দিয়েছিল। তাই সময় এসেছে, ভোট চাইতে এলে মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ওয়াকাফ চোরেদের বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ফেক এসটি চোরেদের বলে দিন, স্বাস্থ্য চোরেদের বলে দিন, শিক্ষা চোরেদের বলে দিন, রেশন চোরেদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপিকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, তাকে দিল্লি পাঠাবো, দিল্লিতে গিয়ে ভোট চাবো। যখন আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আতঙ্কিত আছি, তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, দিল্লিতে গিয়ে ভোট চাওয়ার কথা বলেছিল। আর আজকে এখানে মিনাখাই এই মালঞ্চ বাজারে দাঁড়িয়ে বলছি, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো আপনাদের সুরক্ষিত আছে। শুধুমাত্র মাথায় রাখবেন, নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলার জন্য মাথায়